বেশ কিছুদিন ধরে রাতে একটা ভূত ঘোরাঘুরি করে এই গ্রামে। কি সাংঘাতিক কথা রে বাবা! মিজান ভাই, আমরা দুজন গ্রামে এসে ভুলই করলাম নাকি? আপনি ভূত নিয়ে পড়ে আছেন, আমি ভেবেছিলাম অন্য কিছু। আরে পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই। তারপরেও আমার খুব ভয় করতেছে। কি চাও আমার কাছে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার তোকে পছন্দ হয়েছে, আমি তোকে খেয়ে ফেলবো। সুমন ভাই, অনেকদিন ধরে গ্রামে যাই না, তাই এবার একটু ভাবতেছি গ্রামে যাব। তা আপনি কি বলেন? এটা তো খুবই ভালো কথা। আপনি তো অনেকদিন হলো গ্রামে যান না। যান, একটু গ্রাম থেকে ঘুরে আসুন, ছুটি কাটে আসুন, দেখবেন খুবই ভালো লাগবে। কিন্তু এ সময় কি স্যার আসলে ছুটি দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুটি দেবে না কেন? অবশ্যই ছুটি দেবে। আপনি তো এমনিতে খুব বেশি একটা ছুটি কাটান না, দেখবেন আপনার ছুটি চাওয়ার সাথে সাথে আপনাকে ছুটি দিয়ে দেবে। আমার কাছে কিন্তু সেটাই মনে হয় যে ছুটি দেবে। তা ভাবতেছি, চলেন আমার সাথে আমাদের গ্রাম থেকে আপনিও ঘুরে আসুন এই ফাঁকে। অবশ্য কিছুদিন আগে আমি ছুটি কাটিয়েছি, আর এখন যদি আমি স্যারের কাছে ছুটির জন্য যাই, আমাকে স্যার ছুটি দেবে না। আর আপনি যদি একা গিয়ে স্যারের কাছ থেকে আমার ছুটিটাও নিতে পারেন, তাহলে আপনার সাথে যেতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তৈরি থাকুন আমার সাথে যাওয়ার জন্য। দেখুন মিজান সাহেব, আপনার ছুটি নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি গিয়ে কিছুদিন থাকতে পারেন, তবে আমি বুঝতে পারছি স্যার যে সুমন সাহেব কিছুদিন আগেও ছুটি কাটিয়ে এসেছে, তারপরেও দেখেন কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, বেশি দিন কিন্তু থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা খুব বেশি দেরি করব না, খুব শীঘ্রই চলে আসব। সুমন সাহেব, কাজ কিন্তু হয়ে গেছে, রেডি কিন্তু থাকেন। আমার কিন্তু বিশ্বাস হইতেছে না স্যার যে ছুটি দিছে। বিশ্বাস না হলে স্যারকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। না বাবা থাক, বেশি বুঝতে গিয়া যদি আবার ছুটিটাই ক্যান্সেল হয়ে যায়, তখন আবার আমও হারামুনি সালাও হারামুনি। এই তো বুঝতে পারছেন। তা রাত্রে গিয়ে কিন্তু কাপড় চোপড় সব রেডি করে রাখবেন, আমরা কাল সকাল সকালে কিন্তু রওনা দেব। পরের দিন সকালবেলা আমি আর সুমন সাহেব বাসে করে রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। অনেকক্ষণ বাসটি চলার পর আমাদের গ্রামের পাশের এক বাস স্টপে আমাদেরকে নামিয়ে দেয় এবং সেখানে আমরা নেমে পড়ি। মূলত একটা সমস্যা হলো, এখানে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, আমাদেরকে হেঁটে যেতে হবে আমাদের গ্রামে। তো দুজনেই আনমনে ছুটতে লাগলাম আমাদের বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের দিকে পৌঁছে গেলাম এবং গ্রামে যে যাব, আমার বাড়ির সামনে দেখি মিঠুন কাকা দাঁড়িয়ে আছে। মূলত এখানে আসার আগে আমি মিঠুন কাকাকেও জানিয়েছিলাম। আসুন কাকা বাবুরা আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তা আসতে কোনো সমস্যা হয়নি তো আবার? না না কাকা বাবু, কিসের সমস্যা হবে? আমরা কি আর ছোট আছি নাকি যে আমাদের আসতে কোনো সমস্যা হবে? ঠিক বলছো ভাতিজা, আমি তো ভুলেই গেছি, আমার ভাতিজা কি আর আগের মতো ছোট আছে নাকি যে আসতে কোনো সমস্যা হবে? তা বাড়ির সবাই ওখানে ভালো আছে তো? হ্যাঁ, ওখানে সবাই ভালো আছে, ওনাদেরকে নিয়ে আপনি চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো। তাহলে মানে ওটাই আপনার বন্ধু তাই না? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই আপনাকে বলেছিলাম। আচ্ছা, আপনি মনে হয় মিজান ভাইয়ের সেই চাচা যে কিনে একলাই গ্রামে পড়ে থাকেন। কি ব্যাপার কাকা, তুমি আমাকে চেনো নাকি? চিনব না মানে? আপনার কথা তো অফিসে প্রায় প্রায় মিজান ভাই আমার সাথে আলোচনা করে। যাক বাবা, ভাতিজা যে শহরে গিয়ে আমার কথা মনে রাখে, এই অনেক কিছু। যাও বাবা, তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো, তোমাদের জন্য আমি বেডপত্র গুছিয়ে রেখেছি, তোমরা গিয়ে সেখানে রেস্ট নিতে পারো। তাহলে ঠিক আছে কাকা, আমরা এখন কিন্তু বিশ্রাম নিতে গেলাম। মিজান ভাই চলেন না একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করে আসি। আমিও অনেকক্ষণ ধরে ভাবতেছি যে একটু বাইরে যাব, তাহলে চলুন এখনই যাওয়া যাক। সুমন ভাই, আজকে তো অনেক ঘোরাঘুরি করলাম, তো চলুন এবার একটু রতন কাকার চায়ের দোকান থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলুন। রতন কাকা কেমন আছেন? আছি তো অনেক ভালোই বাবা। তা তোমাকে অনেক দিন পর গ্রামে দেখতেছি, কোনো সমস্যা হয়েছে নাকি? না কাকা, কোনো সমস্যা হয় নাই, আপনাদের দেখতে মন চাইছে তাই তো চলে এলাম। ও আচ্ছা, আবার সাথে করে বন্ধুকেও নিয়ে এসেছো? হ্যাঁ কাকা, আমরা দুজনে একই অফিসে কাজ করি, তাই তাকে নিয়ে আসা আর কি।
বেশ ভালো করেছো। তা কাকা বাবুর নামটা যেন কি? কাকা বাবু, আমার নাম সুমন। এভাবে বেশ কিছুক্ষণ আমরা একে অপরের সাথে গল্পগুজব করছিলাম। এভাবে গল্পগুজব করতে করতেই হঠাৎ করেই রতন কাকা বলে উঠল, তোমাদের একটা কথা বলি শোনো, রাতের বেলায় বাইরে থেকে যদি কেউ ডাকে বা কোনো শব্দ করে মোটেও কিন্তু বের হবে না। রতন কাকার মুখ থেকে এমন কথা শুনে আমি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, কেন কাকা বের হব না? আর বের হলেই বা কি হবে? বেশ কিছুদিন ধরে রাতে একটা ভূত ঘোরাঘুরি করে এই গ্রামে, তাই তো সবাই ভয় পেয়ে আর রাত থেকে বের হয় না। তোমরাও জানি বের হও না। কি সাংঘাতিক কথা রে বাবা! মিজান ভাই, আমরা দুজন গ্রামে এসে ভুলই করলাম নাকি? সুমন ভাই, আপনিও গ্রামের মানুষ না হয় একটু ভূত পেত বেশি বিশ্বাস করে, আপনি শহরে থেকেও ভূত পেত এখনো বিশ্বাস করেন? গ্রামের মানুষ এমনিতে ভয় পায়নি, অবশ্যই কোনো না কোনো কিছু হয়েছে, সেজন্যই ভয় পেতেছে। আমারও দৃঢ় বিশ্বাস ভূত পেত থাকতেও পারে। বুঝতে পারছি আপনারা বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন। রতন কাকা, আজকের মতো থাকেন, আমরা কালকে বরং আবার একবার আসবো না। এরপর সুমন ভাইকে সাথে করে নিয়ে আমি বাসার দিকে রওনা হই। সত্যি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না যে গ্রাম কি জিনিস। কেন ভাই, আমাদের গ্রাম আপনার পছন্দ হয় নাই? গ্রাম পছন্দ হয় নাই মানে সেই পছন্দ হয়েছে, আমার কাছে মনে হইতেছে এখানে আরো অনেক দিন থেকে যাই। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এখন থেকে ছুটি পেলে আপনাকে গ্রাম ঘুরিয়ে নিয়ে যাব। তবে আমার কিন্তু একটু ভয় ভয়ও করতেছে। এখন আবার কিসের ভয়? কেন আপনার মনে নাই রতন কাকা না বললো রাতে বলে একটা ভূত বের হয়? আপনি ভূত নিয়ে পড়ে আছেন, আমি ভেবেছিলাম অন্য কিছু। আরে পৃথিবীতে ভূত বলতে কিছুই নেই। তারপরেও আমার খুব ভয় করতেছে। এইসব ভূত পেত বিশ্বাস না করে ঘুমিয়ে পড়ুন, আমার অনেক ঘুম ধরছে, আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম। এত রাতে আবার দরজায় বাইরে থেকে কে টোকা মারে? যাই গিয়ে দেখে আসি। ঘর থেকে বের হয়ে দেখি উঠানের মাঝে এক বুড়ি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এইখানে এত রাতে কে আবার? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? বুড়িটির কাছ থেকে তখন কোনো উত্তর পেলাম না, এমনকি আমার দিকে না তাকিয়ে সে হাঁটতে শুরু করলো। আমিও কোনো কিছু বিবেচনা না করে তার পিছু চললাম। প্রায় আধ ঘন্টা ধরে বুড়িটির পিছু পিছু চলছি, কিন্তু বুড়িটি একবারের জন্য পিছনে দিকে ফিরে তাকিয়ে দেখেনি। একটু পরই যা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিছু দূর যাওয়ার পর আমি একটু ভয় পেতেছিলাম, সেজন্য দাঁড়িয়ে পড়ি। সাথে সাথে বুড়িটিও দাঁড়িয়ে আমার দিক তাকিয়ে এক অট্ট হাসিতে মেতে ওঠে। বুড়িটির এরকম বীভৎস চেহারা দেখে আমার খুব ভয় করতেছিল। আমি কি বলবো কি করবো কিছুই না বুঝতে পেরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি চাও আমার কাছে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার তোকে পছন্দ হয়েছে, আমি তোকে খেয়ে ফেলবো। বুড়িটির এমন কথা শুনে আমার শরীরটি পাথরের মতো হয়ে গেল এবং দম যেন বন্ধ হয়ে আসতেছিল। আমি যেন অনেক চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারলাম না। একটু পরে দেখি বুড়িটি একটু দানবের মতো হয়ে গেল, সাথে সাথে আমার শরীরটি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন আমি যখন চেতন পাই তখন দেখি আমি বিছনায় শুয়ে আছি। কি ব্যাপার, আমি এখানে বিছনায় এলাম কিভাবে? মিঠুন কাকার এখানে আসার আগে দেখে জঙ্গলের মাঝে আপনি পড়েছিলেন, পরে মিঠুন কাকাই আপনাকে এখানে নিয়ে এসেছে। আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তাদের খুলে বলি এবং তারপরে সুমন সাহেবকে সাথে করে নিয়ে আমি শহরের দিকে রওনা দেই।